হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গল। তোমরা আমাকে ন্যাচারালি ক্লাসে পড়াতে দেখেছো, মানে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে পড়িয়েছি, ক্যামেরার সামনে বা অফলাইনে পড়াতে দেখেছো। তো তোমাদের আমি সবসময় বলি যে স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। তো আজকে আমাদের মধ্যে সেরকমই একজন ব্যক্তিত্ব রয়েছেন, যিনি স্বপ্নটাকে শুধু দেখেছেন তাই নয়, আজকে তিনি তার স্বপ্নের অন্তিম পর্যায়ে, আমি জানি না তিনি পৌঁছেছেন কিনা, তার স্বপ্ন কতদূর সেটাও আমি জানি না। তো আজকে সেই মানুষটার সঙ্গে তোমাদের পরিচয় করাবো এবং তিনি এই সাফল্যে পৌঁছানোর জন্য কতদূর কি করেছেন, তার জীবনের কিছু কাহিনী তিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। চলো তাহলে পডকাস্টটা শুরু করা যাক। তো স্যার, আগে আপনার নাম। নমস্কার, আমার নাম জয় ঘোষ। আচ্ছা, তো আপনি এখন কোন পোস্টে আছেন কর্মরত? আমি আপাতত এসএসবি সশস্ত্র সীমা বলের কনস্টেবল ডিউটি পদে আছি। আচ্ছা বেশ, তো আপনি আমাকে বলবেন যে আপনি এইখানে পৌঁছানোর জন্য পরীক্ষা কি একবারে, মানে অর্থাৎ ফার্স্ট অ্যাটেম্পটে পেয়ে গেছিলেন? একদমই না, একদমই না। আচ্ছা, তো আপনি এটা বলুন যে আপনাকে কতবার এক্সাম দিতে হয়েছে এবং কোন এক্সামের থ্রুতে আপনি গেছেন? আমি 2017 সাল থেকে এটা আমার শুরু হয় যাত্রাটা। তো 17 সাল থেকে শুরু হওয়া মানে তো আমার তখন 17 বছর বয়স, মানে উচ্চ মাধ্যমিক দিয়ে শুরু করি, তখন তো 18 বছর হয়নি যে পরীক্ষা দেবো, কোনো সমস্যা নেই। 2019 সালে বেঙ্গল পুলিশের এক্সাম দিলাম, প্যানেলে বাদ গেলাম। ফির তার পরেরটাও প্যানেলে বাদ গেলাম। আচ্ছা, আরেকটা এসএসসি জিডিতে এক্সাম দিয়েছিলাম, সেখানেও রানে ফেল করি। তার পরের বার যখন 2022-23 যে এসএসসি জিডিটা ছিল, সেখানে আমি উত্তীর্ণ হই। বেশ, তার মানে অনেকটা অনেক লম্বা প্রসেস। মানে আপনি 2016 থেকে শুরু করে আপনি প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছেন? 17 থেকে। আচ্ছা, 17 থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করলেন, 17, 18, 19, 20, 21, 22, মানে 6 বছর লেগে গেল আপনার উত্তীর্ণ হতে। একদম। তো আপনি আমাকে এটা বলুন যে আপনার ছোটবেলা থেকেই কি এই স্বপ্নটা ছিল যে আমি ডিফেন্স বা এরকম দেশের জন্য কাজ করব? একদমই না, আমি এই সম্পর্কে অতটা বুঝতাম না। আমি যখন 2017 সালে এনসিসি তে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এনসিসি তে ভর্তি হই না, তখন থেকে এই স্বপ্নটা জাগে সবাইকে দেখে দেখে, এটাই। বেশ, বুঝলাম। তার মানে ওই এনসিসি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ঠিক আছে, তো আপনি বলুন যে আজকে হচ্ছে 2026 সাল, মানে আপনার জয়েনিং হয় হচ্ছে 2022-এ না 23-এ? 2023-এ অক্টোবর মাসের 11 তারিখ। আচ্ছা, অক্টোবর মাসের 11 তারিখে জয়েনিং। 2023-এ আপনার জয়েনিং হয়। তো 2023-এ আপনি জয়েন করলেন, আজকে প্রায় 3 বছর হয়ে গেছে আপনি কর্মরত। তো প্রথম দিন আপনি যখন গেলেন, মানে আপনার যেদিনকে রিপোর্টিং হলো, তো সেই দিনকে আপনার ওখানটায় গিয়ে কেমন লাগলো? আমার প্রথম রিপোর্টিং হয়েছিল বিহার নারকাটিয়াগঞ্জ 44 বিএনএ। আচ্ছা আচ্ছা। প্রথম দিন যখন যাই, একদিন আগে গিয়ে পৌঁছাই, অনেক বন্ধু বান্ধব অচেনা, সবাই অচেনা, আমার লোকাল কেউ নেই। তাদের সাথে মানিয়ে বেশ ভালোই লাগছে, আবার বাড়ির জন্য খুব খারাপও লাগছে। বেশ, সামনে এক সপ্তাহ পরে আমি মহালয়ের 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে একদম পুজোর সময়, পুজোর সিজনটা আমি ওখানে রয়েছি। বেশ, খুব খারাপ লেগেছে। আচ্ছা, তার মানে আপনার বাড়ি থেকে অনেকটা দূরে বিহার, তার মানে আপনার বাড়িটা যেখানেই হোক, তো সেটা তো স্যার ডিসক্লোজ করবেন না অবশ্যই, তো সেখান থেকে বেশ অনেকটা দূরে, হ্যাঁ তাই তো? তো এবার যেটা বলছি যে আপনার এই জার্নিতে, মানে সিলেকশন হওয়ার আগে পর্যন্ত আপনার কি কি কনসিকুয়েন্সেস এসছে, মানে কি কি বাধা এসছে আপনার জীবনে, যে এটাকে আমাকে ওভারকাম আমি করতে পারবো না, এরকম কি কোনো মুহূর্ত এসছে? আর না, এমন কোনো মুহূর্ত আসেনি, মোটামুটি সবই হয়ে গেছে। আচ্ছা, মানে সবই ঠাকুরের কৃপায় হয়ে গেছে। আচ্ছা, তো এবার বলুন যে স্যার, যে আপনি এই জার্নিতে সবাইকে পাশে পেয়েছেন, নাকি এমন কেউ এসছে যে আজ 2 দিন রইলো, 2 দিন পর বলছে যে না, এই ডিফেন্স লাইনটা ভালো নয়, আজকে তুই অন্য কিছু WBCS বা XYZ যে কোনো এক্সামের তুই প্রিপারেশন নে, তাহলে ভালো হবে, এরকম শুভাকাঙ্ক্ষী যারা আছে? শুভাকাঙ্ক্ষী সবাই ছিল, বিশেষ করে আমার মা বাবা ছিল পাশে, ঠিক আছে। মা বাবাই আরো জোর দিত যে হ্যাঁ যাও, এখানে যাও, এখানেই করো, ডিফেন্সেই যাও, অন্য কোনো লাইনে যেতে পারো, ডিফেন্সেই তুমি যাবে। আচ্ছা, মানে বাড়ি থেকে মোটিভেশনটা আমার একদম প্রপার। একদম ঠিক আছে, তার মানে জার্নিতে কোনো বাধা নেই, লক্ষ্য একদম স্থির ছিল। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম যে লক্ষ্যটাকে সবসময় কিন্তু স্থির রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্যার আপনি তো জয়েনিং যখন করলেন, ঠিক আছে, মানে জয়েনিং লেটারটা যখন আসলো, জয়েনিং করার আগে জয়েনিং লেটারটা পাওয়ার পর আপনার কেমন লেগেছিল? সবার প্রথমে কাকে জানিয়েছিলেন? প্রথম তো আমি ঘুমাচ্ছিলাম,
আচ্ছা, তো সেই দিন রেজাল্ট বেরিয়েছিল। 10K রেজাল্ট আমার বেরিয়েছে। একটা বন্ধু ফোন করেছে, ভাই তোর এসএসবি তে হয়ে গেছে। বাহ, আমি বলছি এসএসবি তে? আমার তো ফার্স্ট চয়েস দেওয়া ছিল আসাম রাইফেল, আসাম রাইফেলে হলো না, এসএসবি হয়ে গেল। এসএসবির কোনো চিন্তাই ছিল না, মানে ভাবতেই পারিনি যে এসএসবি তে হবে। আমি ভেবেছিলাম হয়তো আসাম রাইফেলে হবে, না হলে সিআইএসএফ হয়ে যাবে। হুম, তা দেখলাম এসএসবি তে হয়ে গেল। সবার প্রথমে বন্ধু খবর দিল, তারপরে আমি আমার মাকে খবর জানালাম। বেশ বেশ। তার মানে তখন একটা বাড়িতে খুব আনন্দের একদম, মুহূর্ত একদম। চললো। তারপরে স্যার আপনি যখন জয়েন করলেন, ট্রেনিং কতদিনের ট্রেনিং ছিল? 44 উইকের ট্রেনিং ছিল। 44 উইকের ট্রেনিং ছিল। তো এই ট্রেনিং চলাকালীন আপনার কি কি বাধা বিপত্তি এসছে, যে মনে হয়েছে যে না এটা আমার দ্বারা নয়, এটা আমার জন্য নয়, আমি অন্য কিছু প্রিপারেশন নেবো, এখান থেকে চলে যাই, রিজাইন করি? একদমই না, কারণ আমি যখন প্রথম ওখানে গেছি, ওখান থেকে না আমি আমরা ট্রেনিং করেছিলাম 369 পার্সন। 369 এর মধ্যে আমি অল ওভার জিএল ছিলাম, জেনারেল লিডার। বাহ। তো আমার কোনো অসুবিধা হয়নি, আমার পাশে সবাই ছিল, প্রত্যেকটা যে গুরুজন মানে ওস্তাদ ছিল, কোনো সমস্যা হয়নি। আমি একবার ভাবিনি যে এটা ছেড়ে আমি অন্য কোনো এতে যাবো, কারণ এই ট্রেনিং চলাকালীনে বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিল, অনেক কিছু ফর্ম ফিল আপ হয়েছিল, আমি সেগুলো ফর্ম ফিল আপ করিনি, আচ্ছা, যে আমি এখানে সুটেবল, বেশ। মানে আপনার ট্রেনিং এ আপনি একদম স্যাটিসফাইড? স্যাটিসফাইড। একদম। তা আপনার, আমি শুনেছি যখন ট্রেনিং এ যায় একজন জওয়ান, তো তাকে নাকি বিভিন্ন রকম র্যাগিং এর মধ্যে পড়তে হয়, এটা কি সত্যি? না, একদমই না, কে র্যাগিং করবে? মানে যারা আর কি আপনার সিনিয়ররা আছেন, তারা আপনাকে বিভিন্ন রকম ভাবে মানসিক ভাবে তৈরি না, করার চেষ্টা একদম করে, এরকম এগুলো কিছু? একদমই ভুল কথা, এগুলো কখনোই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ বুঝলাম। তাহলে স্যার এবার বলুন যে আপনার এখন শেষ, ট্রেনিং শেষ, হ্যাঁ, ট্রেনিং ট্রেনিং পিরিয়ড অনেক শেষ দিন হয়ে শেষ গেছে। হয়ে গেছে আমার। তো এবার সেখানটায় ট্রেনিং পিরিয়ড এবং এই কর্মরত অবস্থায় রয়েছেন, এর মধ্যে সব থেকে মেজর অনেক পার্থক্য আছে, মেজর পার্থক্যটা কি রয়েছে? ট্রেনিং সেশনে শোয়ার টাইম পেতাম না, আচ্ছা, এখন মোটামুটি পাই। এখন মোটামুটি short মোটামুটি time পাই। হয়ে যায়। আচ্ছা, বেশ বুঝলাম তাহলে। আর সব থেকে যে বড় একটা ইনফরমেশন আমি জোগাড় করেছি, যে শুনলাম রিসেন্ট আপনার বিয়ে থা হয়েছে, তো সেই সমস্ত বিষয়ে পরে আসছি। আমাদের কিছু র্যাপিড ফায়ার কোশ্চেনও রয়েছে, তো আপনি সেগুলোর গেমও আমরা ছোট্ট করে খেলবো। স্যার এসএসবি এর যে সর্বাধিক পোস্টে রয়েছে, মানে সব থেকে হাইয়েস্ট পোস্টে যিনি রয়েছেন, তিনি, তার সঙ্গে কি আপনার কখনো কথা হয়েছে বা আপনার সঙ্গে দেখা হয়েছে? না, দেখা হয়নি এখনো, বা কারণ আপনাদের- রিসেন্ট উনি চেঞ্জ হয়েছেন, দেখা হয়নি। আচ্ছা, বা কখনো এরকম আপনার জীবনে সাক্ষাৎ করা এসএসবি এর, বা এসএসবি হোক বা বিএসএফ হোক বা সিআইএসএফ হোক, কোন রেজিমেন্টের বা কোন সংস্থার সব থেকে টপ মোস্ট বা সিনিয়র অফিসারের সঙ্গে, বা তিনি একজন বড় সিনিয়র র্যাঙ্কে আছেন, তার সঙ্গে কখনো কথা বলার সুযোগ হয়েছে? না, আপাতত এখনো হয়নি। এখনো হয়নি। ঠিক আছে, তো আপনাকে ট্রেনিং চলাকালীন সব থেকে ইন্সপায়ার করেছিল বা সব থেকে ভালো ব্যক্তিত্ব আপনার কাকে লেগেছে, সেরকম কারোর নাম আপনি বলতে পারবেন? আমার ওখানে প্রথমত বলি, আমার যে ড্রিল ইনস্ট্রাক্টর ছিল কনস্টেবল জিডি রাকেশ যাদব, আমার পার্সোনালি আমার প্লাটুনের কোস্তা আচ্ছা। ছিল, উনি ইন্সপায়ার করেছিল অনেক। আর যে আমার ট্রেনিং টিও ছিল ডিপ্টি কমান্ডেন্ট পাপ্পু চাকমা। বেশ, ঠিক আছে। তাহলে স্যার আপনার ছোটবেলা থেকে এই অবধি জার্নি সম্পূর্ণটা আমরা শুনলাম। তো এবার স্যার যেটা বলার, আপনি ধরুন একটা বর্ডারে রয়েছেন, এসএসবি নেপাল এবং ভুটান সীমান্তে আপনাদের থাকতে হয়, তো আপনি ওই বর্ডারে রয়েছেন এবং সাথে সাথে আপনার কাছে একটা খবর আসলো যে আপনি ওই সময় ডিউটিরত, আপনার কাছে একটা ফ্যামিলি ইমার্জেন্সির খবর আসলো, তো আপনি স্যার ওই মুহূর্তে কোনটাকে আগে প্রায়োরিটি দেবেন? কারণ ফ্যামিলি তো সব সময় আগে, কিন্তু সম্ভব না ওই সময় আসা, বর্ডারেই আমাকে থাকতে হবে, আর ছুটি আচ্ছা। পাওয়াটাই অতটা ইজি নয়। বেশ, তাহলে আপনি বলতে চাইছেন যে দেশ আপনার কাছে দেশে আগে আসবে এখানে। ঠিক আছে। তাহলে স্যার আপনি যখন এই নেপাল ভুটান সীমান্তে থাকেন, এরকম এখনো পর্যন্ত কি কোনো কেস পেয়েছেন যে চোরাচালান বা এরকম কিছু হচ্ছে, আপনি আটক করেছেন বা আপনার টিম আটক করেছে? টিম তো আটক করেছে, কারণ আমি বর্ডারে থাকার এখনো এই পর্যন্ত 15 দিন সুযোগ পেয়েছি, আর বাকি দিন আমি অফিসেই আছি। বাহ। অফিসে থাকার জন্য আমার বর্ডারে থাকা হয় না। আর এমনি আমার টিম, মানে আমাদের যে আছে গুরুজন লোক, তারা তো প্রতিনিয়ত করতেই আছে, বড় বড় কেস করতেই বাহ, আছে, মোটামুটি রেগুলার। রেগুলার। বাহ, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা। স্যার যেটা বলার, যে আপনি বলছিলেন যে বেঙ্গলেরও এক্সাম দিয়েছেন, একদম। তো আপনি যদি এখন এখন রিসেন্ট আপনি কোনো এক্সাম দিচ্ছেন না, 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 না। কিন্তু যদি আপনার ধরুন দুটো চাকরি হয়ে যেত, মানে বেঙ্গলেও আপনি সেম ইয়ারে বেঙ্গলেও আপনি পাশ করলেন সাপোজ, এবং
এসএসসি জিডিও আপনার হয়ে গেল, হুম। তো আপনি কোনটাকে চুজ করতেন? এই কথাটা এই সুযোগটা আমার এসেছিল, কারণ সেই সময় না বেঙ্গলেও হয়ে যাওয়ার কথা, এখানেও হয়ে যাওয়ার কথা, তো বেঙ্গলটা হলো না। কিন্তু সেই সময় বাড়ির থেকে সবাই বলেছিল যে বেঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই, আচ্ছা, সেন্ট্রালাইজে। কিন্তু ম্যাক্সিমাম লোকজন মানে যারা আমার স্টুডেন্টস যারা রয়েছেন তারা অনেকেই বলে, স্যার আমি সিআইএসএফ এ আছি বর্তমানে, আমি বিএসএফ এ আছি, কিন্তু আমি যদি সুযোগ পাই আমি রাজ্যের পুলিশের আধিকারিক, এসআই হোক, কনস্টেবল হোক, যে কোনো পদে আমি আসতে চাই। তো এবার আমি একটা এই কথা বিষয়ে কি বলি, বলতে চান? আমি একটা কথা বলি, সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ সব ফোর্স ভালো, কিন্তু আমার দিক থেকে যদি কোনো বিচার নাও, এসএসবি তার থেকে অনেক গুণ ভালো। আচ্ছা, ছুটির দিক থেকেও ভালো, ডিউটির দিক থেকেও ভালো। আমি বলবো বেঙ্গল বেশ। পুলিশের থেকে 1000 গুণ ভালো এসএসবি। আর যে সিএপিএফ পার্ট বাহিনীর মধ্যে সবকটা ফোর্সের মধ্যে আমি বলবো এসএসবি ভালো। কার কি মত সেটা আমি জানি না, কিন্তু আমি আচ্ছা, বলবো এসএসবি। তার মানে এই যে 8টা বাহিনী রয়েছে, সব থেকে বেশি ভ্যাকেন্সি আমরা দেখি যে ন্যাচারালি সিআইএসএফ এবং বিএসএফ এ বের হয়। আর সব থেকে লোয়েস্ট থাকে হচ্ছে গিয়ে এসএসএফ, এসএসবি এবং এসএসএফ। SSF এই দুটো হচ্ছে গিয়ে, কারণ এসএসএফ হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি ভবন হতে পারে বা বিভিন্ন ভিভিআইপি দের সুরক্ষা দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বলছেন এসএসবি সবার ফার্স্ট চয়েস থাকা থাকা উচিত। উচিত। বেশ, মানে সেখান থেকে ওনাদের ডিউটির ফ্লেক্সিবিলিটি থেকে শুরু করে বাড়ির ছুটি সমস্ত সবকিছু কিছুই একদম। মোটামুটি ঠিকঠাক পাবে। একদম ঠিক আছে, বুঝলাম। মানে স্যার আপনি তো এখন অফিসে রয়েছেন, একদম। এরকম হলো যে ইমিডিয়েট আপনাকে কোনো অপারেশনে যেতে হচ্ছে, সেরকম হঠাৎ ডাক? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই তো কদিন আগে তুমি দেখো না, নেপালে যে জেন জেডের হয়েছিল, হ্যাঁ, তখন আমি তো অফিসে ছিলাম, ওখান থেকে তুলে নিয়ে আমাকে বর্ডারে ফেলেছে। আচ্ছা, এটা সবাইকে যেতে হবে, অফিসের আগে বর্ডার, আচ্ছা। অফিসের কাজ হতে থাকবে। অফিসের কাজ হতে থাকবে, অফিসের আগে বর্ডার, একদম। আর স্যার যেটা বলার, যে ট্রেনিং পিরিয়ডে আপনি তো বন্দুক চালিয়েছেন, সবকিছু চালিয়েছেন, তো আপনি এখনো পর্যন্ত কি কোনো রিয়েল ফাইটে যেতে পেরেছেন এখনো না, না, পর্যন্ত? না। এখনো পর্যন্ত রিয়েল Real ফাইট fight এ মানে যেতে- রিয়েল লাইফে এখনো যেতে পারিনি। ইউজ করার ব্যবস্থা হয়নি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে স্যারের কাছ থেকে, স্যারের আমরা ছোটবেলা থেকে শুরু করে স্যারের কর্মরত জীবনের সম্পর্কে শুনব। তো স্যারকে বলেছিলাম যে স্যারের সঙ্গে কিছু র্যাপিড ফায়ার রাউন্ড আসবে। স্যার রিসেন্ট বিয়েও করেছেন, তো তোমাদেরকে যেটা আমি বলিনি সেটা হচ্ছে গিয়ে স্যার এবং আমি একসঙ্গেই পড়াশোনা করতাম, এবং স্যার যে রানটায় ফেল করেছিল, আমি বলেছিলাম যে আমিও একবার এসএসসি জিডিতে কিন্তু ফেল করেছি, তো সেটা হচ্ছে ওটা। যাই হোক, সেই সমস্ত আলোচনা পরে না হয় এক সময় হবে। স্যারেরও অনেক বিভিন্ন রকম কাজ ফেলে স্যার এসছেন। তো র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করি স্যার, ঠিক আছে? একদম। স্যার কিছু কোশ্চেন করব, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে, খুবই অল্প সময়, ঠিক আছে? তো ফার্স্টে সামান্য কিছু প্রশ্ন। স্যার আপনার প্রিয় খাবার যেটা আপনি বাড়িতে খেতে পারতেন কিন্তু ওখানে গিয়ে খেতে পারছেন না? আহ, বাড়িতে খেতে পারতাম, বিরিয়ানিটা খেতে পারতাম, বা যে কোনো মশলা জাতীয় জিনিস খেতে পারতাম, কিন্তু ওখানে আমি ওটা খেতে পারছি না। আচ্ছা, ওখানে মশলা জাতীয় খাবার হচ্ছে না, ঠিক আছে। আপনার প্রিয় জায়গা, মানে বাড়ির এখানে একটা বলবেন এবং আপনার বর্ডারের ওখানে একটা বলবেন। বাড়ির এখানে বলতে আমার নিজের ঘর। বাইরে এখানে বলতে একদম নিজের ঘর? নিজের ঘর। আচ্ছা, আর ওদিকে? ওখানে আমি মনে করি যে ব্যাটালিয়নের থেকে বর্ডারটা সুন্দর বেশি, গ্রামের মধ্যে তো বেশি সুন্দর। বেশ, ঠিক আছে। তো আপনার একাকিত্ব ভালো লাগে, মানে একা একা টাইম পাস করা, মানে সময় কাটানোর জন্য একা একা, নাকি বন্ধু বান্ধবের সঙ্গে? বন্ধুদের সাথে। বেশ। তো গান শোনার মধ্যে আপনার কোন গান শুনতে ভালো লাগে, যে একটু ক্লাসিক্যাল টাইপ নাকি একটু ডিজে সং ফং এরকম টাইপ? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল, ঠিক আছে। আপনার জীবনের বলা সব থেকে সেরা মিথ্যে কথা, যেটা আপনাকে কোনো উপকার পাইয়ে দিয়েছে, বা আপনি কাউকে লেগ পুল করা টাইপের, এরকম জীবনের বলা সব থেকে সেরা মিথ্যা কথা, সেরকম কিছু সেরা আছে? মিথ্যে কথা এমন কোনো মিথ্যা কথা নেই। মনে পড়ছে না। আপনার সব থেকে বড় উইক পয়েন্ট? আমরা জানি প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো উইক পয়েন্ট থাকে, তো অ্যাজ এ জওয়ান আপনার কি উইক পয়েন্ট আছে? আগে কোনো উইক পয়েন্ট ছিল না, কিন্তু চাকরি পাওয়ার পরে বড্ড ডিসেন্ট হয়ে গেছে, বাড়িটাই বেশি উইক পয়েন্ট হয়ে গেছে। ঘরটা, নিজের ঘরটা। আচ্ছা, কিন্তু তবুও যখনই ডাক আসে আপনি সবার আগে বর্ডারে গেছেন, ঠিক আছে। তো আপনার কাছে AK-47 ইনসাস না তাভর 21 কোনটা ভালো লাগে? ইনসাস, কারণ এখন জাতি হাতিয়ার ইনসাস, তো মানে ইনসাসই। ওকে, তাহলে আপনি বলছেন যে আমাদের এখানকার যে ম্যানুফ্যাকচারিং গানগুলো সেগুলো বেটার হবে নাকি বিদেশের ম্যানুফ্যাকচারিং গানগুলো? এখানে গুলো। এখানের গুলো, ঠিক আছে, মানে ভারত সবার আগে। একদম একদম। তাহলে লাস্ট প্রশ্ন যেটা করব, যে রিসেন্ট আপনার বিয়ে হয়েছে, বউয়ের হাতের রান্না নাকি মায়ের হাতের রান্না? বিয়ে তো রিসেন্ট হয়েছে, 1-2 সপ্তাহ হলো, তো এখনো তার হাতের খাবার এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি, তো মায়ের
তাদেরটাই বেস্ট। আচ্ছা, ঠিক আছে। তা আপনার কি স্যার প্রেম করে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? প্রেম করে বিয়ে, 5 বছরের লাস্ট রিলেশন। কোয়েশ্চেন, বউকে এবং বর্ডারকে একসঙ্গে কিভাবে ম্যানেজ করতেন? এদিকে আমার যে ওয়াইফ হয়েছে যথেষ্ট বোঝে ব্যাপারটা, তো দুজনের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না, সবসময় বলে যাও কোনো সমস্যা নেই। আমি বলি যে ওখানে চলো তুমি, থাকবো ঘর নিয়ে, না আমি বাড়ি ঠিক আছি, তুমি থাকো ওখানে, বেশ, কোনো সমস্যা নেই। তার মানে স্যারের যিনি পার্টনার রয়েছেন তাকে তিনি কিন্তু অনেক সাপোর্ট করেন, যে সব সময় দেশ আগে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, স্যারের মুখ থেকে তোমরা স্যারের জার্নি শুনলে, স্যারের কর্মরত জীবন শুনলে, এবং আমি চাই তোমরা যারা এখানে দেখছো, কয়েক হাজার লোক তোমরা দেখবে, তোমরা কিন্তু ভীষণভাবে ইন্সপিরেশন নাও এই স্যারের কাছ থেকে। কারণ স্যার, হ্যাঁ স্যারের জীবনে হয়তো বাধা আসেনি, স্যার বললেন, কিন্তু তোমাদের এরকম অনেক আছে যে আমি আমার ক্যারিয়ারটা ফিক্স করতে পারছি না, যে কোন জায়গাটায় যাব। স্যার তাহলে সেরকম তাদের জন্য আপনি কি বলতে চান, যে এরকম অনেক বাচ্চা আছে যারা ভাবছে যে আজকে আমি এই জবটা করলে আমার ভালো হবে, আজকে আমি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, কালকে আমি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, পরশু আমার কোনো কিছু হচ্ছে না বলে ডিফেন্সে আসছি। তাহলে এটাই আপনি কি বলবেন? না, লক্ষ্য একটাই রাখা উচিত। আর রেলের জন্য চেষ্টা করলে রেলের জন্য চলো, কোনো সমস্যা নেই। আর হাইট যদি থাকে তাহলে আমি বলবো, আমি পার্সোনালি সাজেস্ট করবো কি ডিফেন্সে চলে এসো, তাড়াতাড়ি চাকরিটা অন্তত হয়ে যাবে একটু পড়াশোনা করলেই। আচ্ছা, তো আপনি বলতে চাইছেন যে ডিফেন্সে এক্সাম ক্র্যাক করাটা তুলনামূলকভাবে Easy. ইজি। তো দেখো, তোমাদের কাছে আমি শুরুর দিন যখন থেকে আমি এই আড্ডা 24/7 জয়েন করেছি, সেদিন আমি বলেছিলাম যে ডিফেন্সে চাকরি পাওয়া আমাদের বেঙ্গল থেকে মোটামুটি একটা ভালো ভ্যাকেন্সি, মানে 4-5 হাজার মতো থাকে ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জায়গায় চাকরি পাওয়া কিন্তু অনেকটা সোজা, যদি তোমরা কথা শুনে চলো যে, এবং প্রপার গাইডেন্সে থাকো। তো স্যার সেরকম গাইডেন্স আপনি কোথা থেকে পেয়েছিলেন, বা আপনার সেরকম ভাবে মেন্টর কে ছিল চাকরি পাওয়ার আগে, যদি বলেন? চাকরি পাওয়ার আগে আমি প্রথম থেকে একজনের কাছে পড়তাম, বেশ, বেশ। আনন্দ বিশ্বাস, ওনার থেকেই। আর তারপরে তো এই কোর্স আছেই বন্ধুর সোর্সে পাওয়া, আড্ডা 247 বেঙ্গলি, এখান থেকেও। ঠিক আছে। তো যেটা বলার, আপনি আড্ডার সম্পর্কে কি ইউটিউব থেকে জানতে পেরেছেন? একদম। ঠিক আছে। তো যাই হোক, তোমরা সবাই সকলেই ইউটিউব থেকে জানছো সবকিছু, এই সমস্ত বিষয় আলোচনা করছি না। তো স্যারের মোটামুটি যেটা বক্তব্য সেটা হচ্ছে, নিজের লক্ষ্যে ফিক্স থাকো, নিজের লক্ষ্যে ফিক্স থাকো, আর যেটা হচ্ছে কাজ করে যাও, ফল তুমি ঠিক পাবে। তো স্যার আপনি যারা ডিফেন্সের, প্রপার ডিফেন্সের যারা স্টুডেন্ট রয়েছে, মানে ওরা একবার কোশিশ করছে, দুবার করছে, তিনবার করছে, তাদের আপনি কি বলতে চাইছেন যে ওরা কি করবে এরপরে? দেখো, মাঠ হতে থাকবে, রানিং সবাই পাস করে যাবে, কোনো সমস্যা নেই। ম্যাথ, জিআই যেগুলো নাম্বার ওঠে, আর কেউ যদি হিন্দি করো, গ্রামার হিন্দি দেখতে পারো, বা ইংলিশ, আমি পার্সোনালি হিন্দি দেখতাম, তো হিন্দিটা আমার মনে হয় ইজি, বেঙ্গলির সঙ্গে হিন্দির গ্রামারটা একই আসে, করো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো আমি বলতে চাইছি যে ওরা তাহলে এরপরে প্রিপারেশন ওরা যেখান থেকে করুক, যা থেকে করুক, সেটা বিষয় না, কিন্তু ওদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, একদম, এটাই বলতে একদম। চাইছেন। ঠিক আছে, তাহলে খুব সুন্দর লাগলো স্যার আপনার সঙ্গে কথা বলে। আপনি আপনার অমূল্য সময় বের করে আমাদের এখানে এসেছেন, আমাদের সাথে কথা বলছেন, এবং বাচ্চাদেরও হয়তো খুব ভালো লাগবে যারা আর কি এই, কারণ এদের যারা পরীক্ষা দিতে যায় তারা খুবই অল্প বয়স হয়। তো এখন তো নতুন প্যাটার্নে কোশ্চেন হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় সেলফ স্লট বুকিং, আমাদের সময় তো একটাই ছিল একদম। যে কলকাতার গীতবিতানে গিয়ে পরীক্ষা হ্যাঁ, দেওয়া। গীতবিতানে পরীক্ষা দিতাম। তো সেরকম ভাবে বিভিন্ন জায়গায় এখন পাঠিয়ে দিচ্ছে। তো যদি দূরে পরীক্ষা পড়ে, যদি প্রিপারেশন ভালো থাকে, তাহলে তারা কি যাবে নাকি যাবে না? প্রিপারেশন থাকুক না থাকুক, আমার মতে যাওয়া উচিত এক্সপিরিয়েন্সের জন্য। একদম ঠিক আছে। তাহলে স্যার সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলেন। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যারের কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ইন্সপায়ার লাগলো। স্যার বাড়ির জীবন তোমাদের বললেন, এবং বর্ডারের জীবন কিন্তু তোমাদের সঙ্গে বললেন। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, যাতে করে তোমাদের বেশি সময় নষ্ট না হয়। তো সামনেই তোমাদের রিসেন্ট স্যার এসএসসি ডেট দিয়েছে, টেন্টেটিভ 23শে ফেব্রুয়ারি। তো ওদের সেই পরীক্ষা রয়েছে। তো তাদের জন্য কিছু গুড লাক উইশেস কিছু করতে চান? সবাইকে বলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর বেশি বেশি করে প্র্যাকটিস সেট দিতে থাকো, হয়ে যাবে সবার। বেস্ট অফ লাক।
ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি বড় করছি না। সকলে তোমরা ভিডিওটা লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো এবং স্যারের থেকে ইন্সপিরেশন নিও। আজকে স্যার এখানে বসে আছেন, আগামী দিনে তোমরাও কিন্তু এখানে বসে থাকবে। আজকে তোমরা স্বপ্ন দেখছো, আগামীকাল তোমরা সফল হবে। তোমরাও এখানে এসে তোমাদের সফলতার গল্প শেয়ার করবে এবং আমি থাকবো তোমাদের সঙ্গে এই চ্যানেলে তোমাদের সফলতার গল্প সারা বাংলার কাছে তুলে ধরার জন্য। চলো, সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।